এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতা ফেব্রুয়ারি 17 তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের 6 মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। নারী ও শিশু নির্যাতন পূর্বের 6 মাসে ছিল 10,090 জন, এটি এই 6 মাসে হয়েছে 11,165 জন। পুলিশের উপরে হামলা হয়েছে 275টি, যেটি এই সরকারের প্রথম 6 মাসে হয়েছে 317টি। গণপিটুনি দিয়ে 2025 সালের পুরা বছরে 166 জনকে হত্যা করা হয়েছে, যেটা এই সরকারের 6 মাসে সেটির সংখ্যা পৌঁছেছে 120 জন। ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে 6 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কিনা এটা একটা প্রশ্ন। তারপরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই সেটা আরেকটা প্রশ্ন। কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্স বড়টা কি আমি জানি না। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিধিতে বিবৃতি দিতে পারবো। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়ও নাই, সেরকম যেগুলো ঘটনা অপরাধ সংঘটিত হয়েছে সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয় সেজন্য আমরা সহযোগিতা করেছি। বিচার করার তো জুডিশিয়ারির কাজ। এইভাবে রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং 4টা যে হত্যা হলো সেই পর্যন্ত সমস্ত কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসছে। এইখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে মানে স্পিকার স্পেসিফিক্যালি। ঢালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনে বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক ঘটনার কথা আপনারা বলেন, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা 300 বিধিতে বক্তব্য দিতে পারবো মাননীয় স্পিকার। কিন্তু যদি কাগজ নিয়ে বলা হয় এতটা হত্যা হয়েছে, এতটা কম হয়েছে, সেটা তো কিসের স্টেটমেন্ট আমরা জানি না। আমরা গতবারও সংসদে আমরা 300 বিধিতে বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি এবং সংসদের জেনারেল আলোচনার মধ্যেও বলেছি, ডাটা দিয়েছি। তার মধ্যে আমরা প্রত্যেকটা পরিসংখ্যান করে প্রত্যেকটা অপরাধ ভিত্তিক চিত্র আমরা তুলে ধরেছিলাম। তখন কেউ বলতে পারে না মাননীয় স্পিকার। সুতরাং যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার স্বভাবগতভাবে মজ্জাগতভাবেই আমরা এটা করি না, আমরা এটা করতে জানি না। কারণ এখানে সবার আলোচনায় এসছে যে 1978 সালে 2017 জনকে সৌদি আরব পাঠিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই ম্যান পাওয়ারের কাজটা শুরু করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, ইনিশিয়েট করেছিলেন। সুতরাং আমরা প্রত্যেকটি
প্রত্যেক আমাদের রেমিটেন্স যোদ্ধাকে আমরা মানবিকভাবে দেখার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের যে গালফ কান্ট্রিগুলোতে যে যুদ্ধাবস্থা এখন বিরাজ করছে, আমরা ইতিমধ্যে 12 জন রেমিটেন্স যোদ্ধাকে হারিয়েছি এবং যখনই একটি মৃত্যু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে একটি কথাই বলেছেন যে অবশ্যই যেন এই পরিবারগুলোর সাথে আমরা দেখা করি, তাদের সাথে তাদের খোঁজ খবর নেই এবং তারা যেন ডেড বডিগুলো এসে মৃতদেহগুলো যেন তাদের পরিবারের কাছে ঠিকমতো হস্তান্তর করা হয়। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করেছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। তো সুতরাং আমরা প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধার সমস্যা মানবিকভাবে দেখার চেষ্টা করি। দুটো সমস্যা মাইগ্রেশনের ব্যাপারে, ইললিগাল মাইগ্রেশন যখন হয়, একটা হচ্ছে যেটা আলোচনায় এসছে সত্য কথা, ইউরোপ রুটে আমাদের লিবিয়া রুটে মেডিটেরিয়ান সি হয়ে আমাদের অনেক দালাল চক্রের হাতে পড়ে আমাদের বাংলাদেশিরা যখন ওই রুটে যায় তখন কয়েকদিন আগেও আমরা দেখেছি আমাদের কিছু বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। এই জিনিসগুলো ইললিগাল মাইগ্রেশনটা বন্ধ করার জন্য বা কমানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবার আমরা একটা মাইগ্রেশন উইং খুলেছি। সেই মাইগ্রেশন উইং এর কাজ হলো এই সকল মাইগ্রেশন রিলেটেড সমস্যাগুলো এবং আমাদের বাংলাদেশিরা বিদেশে অবৈধভাবে যাক বা বৈধভাবে যাক তারা যে সমস্যাগুলো ফেস করে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমরা এই মাইগ্রেশন উইংটা তৈরি করেছি। আমরা ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা এই ব্যাপারে কাজ করছি। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের গালফ কান্ট্রিগুলোতে আমাদের যারা যোদ্ধারা যায়, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যায়, তাদের বিভিন্ন সমস্যা তারা পড়ে, সেই সমস্যাগুলা দেখার জন্য এবং পাসপোর্ট রিলেটেড কিছু সমস্যার কথা এখানে উঠেছে, সেই পাসপোর্ট রিলেটেড সমস্যাগুলো সমাধানের জন্য যেগুলো বিগত দিনে হয়েছে অবশ্যই আমি দায়িত্ব নেবার পরে আমরা দেখেছি যে বিভিন্ন মিশনে পেশাদারিত্বের অভাব রয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের লোকজনেরও অভাব রয়েছে। তো সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সুযোগ থাকায় প্রবাসীগণ সুবিধা মতো তারিখে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করতে পারছেন। এখন আবেদন পরবর্তী কার্যক্রম এবং সর্বশেষ অগ্রগতি অনলাইনের মাধ্যমে জানতে পারছেন। আবেদনকারীর তথ্যগত কোনো জটিলতা থাকলে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে দূতাবাস সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। ডিজিটালাইজেশন কার্যক্রম যেমন কিউ ম্যানেজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন, পেমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্তির মাধ্যমে দূতাবাসের কনসুলার সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছ ও দ্রুত সেবা প্রদান নিশ্চিতের বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি এখন। এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে মিশনসমূহ দূরবর্তী এবং বাংলাদেশি অধ্যুষিত শহরসমূহে কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে এখন। বাংলাদেশি প্রবাসীদের জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাসসমূহ সার্বক্ষণিক জরুরি হটলাইন এখন চালু করেছে, যেটা চলমান আছে। কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে যে কোনো প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি দূতাবাস প্রধানের সাথে যোগাযোগ করার সেটা সুযোগ তৈরি হয়েছে। অনিয়মিত অভিবাসন, যেটা ইললিগাল মাইগ্রেশনের কথা আমরা বলছি, অনিয়মিত অভিবাসনের কারণে আটক বাংলাদেশিদের মুক্তির লক্ষ্যে নিয়মিত ডিটেনশন সেন্টার পরিদর্শন এবং ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। 2025-এর শেষ থেকে 2026-এর এখন পর্যন্ত আমরা ইতিমধ্যেই 350 থেকে 400 জন বিভিন্ন দেশে অবস্থানরত এরকম বাংলাদেশিদেরকে আমরা সফলতার সাথে ফেরত আনতে পেরেছি। 2026 সালে লেবানন ও ইসরায়েলের সাথে যুদ্ধ আক্রান্ত 2 সহস্রাধিক কর্মহীন বাস্তুচ্যুত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বৈরুত বাংলাদেশ দূতাবাসে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং খাদ্য এবং বিভিন্ন সহায়তা তারা প্রদান করেছে। প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে এমন আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো যেমন INGO, IOM এর সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে। আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা জানি এই সমস্যাটা বিরাজমান। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু সাহেব একটি অ্যালিগেশন করেছেন যে বিভিন্ন জায়গায় উনি দুর্নীতির কথা জানেন। তা আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে ওনার যদি কোনো স্পেসিফিক দূতাবাসের কথা উনি বলতে পারেন যে
এখানে দুর্নীতি হচ্ছে, বা কারণ এখানে আমাদের 81টি মিশন আছে, 81টি মিশনের প্রত্যেকটা কর্মকর্তার কাজ হলো সেই সকল দেশের বাংলাদেশিদের যে কোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা, এটাই আমাদের নির্দেশনা। সেইটা যদি কোনো ব্যত্যয় কোথাও ঘটে এবং আপনারা যদি আমাদেরকে সেই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারেন, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় উইথ দ্য হেল্প অফ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা সেটা অবশ্যই দেখব এবং সেটা বন্ধ করব অবিলম্বে। মাননীয় স্পিকার, আমি আর দুই একটা কথা বলে শেষ করব। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এখানে কথা উঠেছে যে আমাদের ইউরোপ রুটের কথা আমি একটি কথা বলতে চাই। এখানে আমরা ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে আমাদের ডেটা যেটা বলে যে ইটালি হয়ে লিবিয়া হয়ে এই রুটে বেশি আমাদের বাংলাদেশিরা যায় এবং এখানে দালাল চক্রের হাতে পড়ে সেটা যায়। সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি সবসময় আমরা কাজ করে থাকি। এখানে যেটা আমরা দেখতে পাই যে শুধু বাংলাদেশের সরকার নয়, অন্যান্য মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে যে এই দালাল চক্রকে কিভাবে ধরা যায়। সেই দালাল চক্রকে যদি আমরা যতক্ষণ না ধরতে পারবো এবং আইনের আওতায় না আনতে পারবো, এটা বন্ধ হওয়া মুশকিল। ইন দ্য মিন টাইম আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা লিবিয়ার, ইটালি, বিভিন্ন দেশের সরকারের সাথে আমরা বসেছি, IOM এর সাথে আমরা বসেছি এবং বিভিন্ন কার্যক্রম আমরা নিচ্ছি, আমরা বিভিন্ন মেকানিজম নিচ্ছি যে কিভাবে সোশ্যাল আপনার অ্যাওয়ারনেস, গণসচেতনতা তৈরি করা যায়। ইতিমধ্যে আমাদের 64টা জেলার ডিসি, জেলা প্রশাসকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদের বিভিন্ন স্ব জেলায় তাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করতে হবে। কারণ দেখা যায় যে মৃত্যুবরণ হচ্ছে, মৃত্যুর কোলে ঢেলে পড়বে, সেটা জেনেও কিন্তু অনেকেই এই পথে আগাচ্ছে, দালাল চক্রে পড়ছে। সেটা বন্ধের জন্য কিন্তু একটা সামাজিক একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জায়গাটায় কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করছে। তো আমরা আশা করছি যে আমাদের সকলের সহযোগিতা যদি থাকে, আমাদের একটাই কথা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের গর্ব। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্যই এদেশে অনেক সময় ওনারা দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেন। তো ওনাদের আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টেক কেয়ার করা, তাদের সকল অসুবিধার পাশে দাঁড়ানো আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এবং আশা করছি যেহেতু আমরা মাত্র কাজ শুরু করেছি, আমাদের যেসব আমরা যে স্টেপসগুলো আমরা নিয়েছি সেগুলো ইতিমধ্যে আমি মনে করি ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।